হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার, কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে যেটা করাবো সেটা হচ্ছে কস্ট শিট। এর আগে আমি কস্ট শিটের উপর দুটো ক্লাস দিয়েছিলাম, কস্টিংয়ের একটা চ্যাপ্টার, কস্ট শিট। তাই এই চ্যাপ্টারে আমরা কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশান কস্ট কত এবং সেটাকে সেল করার জন্য যখন মার্কেটে আনছি তার সেলসের কস্ট কত সেটা আমরা এখানে দেখাচ্ছি। এবার এই কস্ট শিট করতে গিয়ে আমি প্রথম ক্লাসে সমস্ত ফর্মুলাটা আলোচনা করেছি, সমস্ত ফরম্যাটটা দিয়ে দিয়েছিলাম। যারা মিস করেছে ওই ক্লাসটা দেখে নেবে। আর পরের ক্লাসে আমি সেখানে একটা প্রবলেম সলিউশন করে দেখিয়েছি, যে প্রবলেমটায় দেখবে তোমরা ওখানে একটু ফিনিশ গুডসের ভ্যালু দেওয়া ছিল না, ফিনিশ গুডসের ক্লোজিং স্টকের ভ্যালু দেওয়া ছিল না। সেটা একটা লিফো মেথডে কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা দেখিয়েছি। আজকে এইরকমই একটা প্রবলেম, যে প্রবলেমটায় আমরা ফিফো মেথডে ক্লোজিং স্টকের ক্যালকুলেশন কিভাবে হবে সেটা করে দেখাবো। এবার এই প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি তবু পড়ে একটু শুনিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা এই ধরো লিফো মেথডে কিভাবে ক্যালকুলেশন হয় ক্লোজিং স্টকের, ফিফো মেথডে কিভাবে ক্যালকুলেশন হয় ক্লোজিং স্টকের, ফরম্যাটে দেখবে ফিনিশ গুডসটা একটা কিন্তু ফ্যাক্টর। সেই ফিনিশ গুডসের ওপেনিং স্টকের ভ্যালু দেওয়া থাকে, ক্লোজিং স্টকের ভ্যালু দেওয়া থাকে না। তখন আমরা ক্লোজিং স্টকের ভ্যালুটা কিভাবে করব সেটা হচ্ছে, যদি ক্লোজিং স্টকের ভ্যালু না দেওয়া থাকে তখন বিভিন্ন মেথড অ্যাপ্লাই করতে হয়, যেগুলোর মধ্যে বললাম গত ক্লাসে আমি লিফো মেথড করিয়েছি, এই ক্লাসে ফিফো মেথড করাবো। সেখানে আমরা ক্লোজিং স্টকের ভ্যালুয়েশনটা এ দুটো ছাড়াও আমরা সিম্পল অ্যাভারেজ মেথড বা ওয়েটেড অ্যাভারেজ মেথডেও করতে পারি, সেগুলো আমি দেখিয়ে দেব। আর তোমরা এই যে লেভেলের এখন অঙ্ক করাচ্ছি, এই লেভেলগুলো মোটামুটি মিডিয়াম লেভেল, যে লেভেলের অঙ্কগুলো তোমাদের গ্র্যাজুয়েশনেও আসতে পারে বা হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদেরও আসতে পারে। এর পরে যে ক্লাসগুলো সেইখানে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাবো, যেখানে অ্যাডভান্স লেভেলটা সেটা সম্পূর্ণরূপে থাকবে ডিগ্রি কোর্সের জন্য, বা যারা সিএ করছে বা আইসিডব্লিউ করছে বা আইসিএমএ বলতে পারে, এখন আইসিএমএ করছে যারা, তাদের জন্য বা সিএস স্টুডেন্টদের জন্য তারপরের ক্লাসগুলো, এর পরের ক্লাসগুলো কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলিউশন রাখবো। দেখো আজকে যে প্রবলেমটা সলিউশন করব আমি একটু পড়ে শুনিয়ে দিই তোমাদের। এইরকম আছে, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেটিং টু দ্য প্রোডাকশন অ্যান্ড সেলস ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2018, prepare a statement of cost showing prime cost, works cost, cost of production, cost of sales and profit per unit। বলে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এইরকম, ওপেনিং ইনভেন্টরি বলে তিন রকম ইনভেন্টরির পার্ট দেওয়া আছে। একটা হচ্ছে র মেটেরিয়ালস দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস। কিন্তু ফিনিশ গুডসের পাশে সেখানে বলা আছে 1000 ইউনিটস, যে ভ্যালুটা দিয়েছে 13,680, কিন্তু 1000 ইউনিটসের ভ্যালু। তারপরে ক্লোজিং স্টক দিয়েছে 31st March 2018, সেখানে র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডসের কিন্তু ওখানে ভ্যালু দেয়নি, নট অফ ইন্টারোগেশন দিয়েছে, জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে। ওখানটা তাহলে তোমাকে বের করতে হবে। এবার যেটা বলছিলাম, আজকে যে মেথডটাই করাবো সেটা হচ্ছে ফিফো মেথড, দেখাবো কীরকমভাবে ক্যালকুলেশনটা করতে হয়। তারপরে আছে র মেটেরিয়াল পারচেস দেওয়া আছে, প্রোডাক্টিভ ওয়েজেস দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড, চার্জেবল এক্সপেন্সেস। এই র মেটেরিয়াল পারচেস আমরা একে কোথায় নিই ক্যালকুলেশনে? র মেটেরিয়াল ক্যালকুলেশনে, যেখানে র মেটেরিয়াল কনজিউম ক্যালকুলেশন করছি। প্রোডাক্টিভ ওয়েজেস হচ্ছে 2 নম্বর আইটেম। তারপরে চার্জেবল এক্সপেন্সেসটাও ডিরেক্ট এক্সপেন্সেসের মধ্যে পড়ে, সেটাও আমরা প্রাইম কস্টের আগে নিয়ে নিই। তারপরে ফ্যাক্টরি ওভারহেড, তারপর ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, অফিস ওভারহেড দেওয়া আছে, সেলিং ওভারহেড দেওয়া আছে। এগুলো কিন্তু পার ইউনিটে বলে দিয়েছে। আর ইউনিট সোল্ড হয়েছে এখানে বলেছে 8000, আর ইউনিট প্রডিউস হয়েছে 8200 ইউনিটস। তাহলে দেখো আমাদের হাতে ওপেনিং স্টক ছিল 1000 ইউনিট, প্রোডাকশান করেছি 8200, তাহলে 1000 ইউনিটস আর 8200, আমাদের হাতে টোটাল স্টক হলো কত? 9200। তার মধ্যে সেল করে দিয়েছি 8000 ইউনিটস, তাহলে পড়ে আছে কতটা? 1200 ইউনিটস। তাহলে এইটা ক্লোজিং স্টকের ইউনিটস পেলাম, কিন্তু তার ভ্যালুটা কত? ভ্যালুটা কিন্তু অঙ্ক থেকে আসবে, দেখিয়ে দিচ্ছি। আর প্রফিট অন সেল বলেছে 10%, এখানে বলেছে অ্যাজিউম সেলস আর মেড অন ফিফো বেসিস, সেলস করা হয় ফিফো বেসিসে, তাহলে
তোমরা ক্লোজিং স্টকের ভ্যালু কিভাবে করবে সেটা দেখাতে হবে। দেখো এখানে আমি অঙ্কটা একটু করে রেখেছি। দেখো এখানে প্রথমে আমরা যে ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে কি বলতো, র মেটেরিয়ালস কনজিউম। আমাদের যে কোনো কিছু প্রোডাকশন করতে গেলে প্রোডাকশনের যেটা ফার্স্ট আইটেম, সেই ফার্স্ট আইটেমের নাম কি, র মেটেরিয়ালস। তাহলে র মেটেরিয়ালস এর পিছনে কতটা খরচ হয়েছে তুমি যেন ভাববে না যে আমরা র মেটেরিয়ালস যেটা পারচেস করছি সেটাই টোটালটা খরচ। র মেটেরিয়াল যতটা পারচেস করেছি সেটাই কিন্তু র মেটেরিয়াল কনজিউমের ভ্যালু নয়। কনজিউম মিনস হচ্ছে কতটা ব্যবহার করেছি, কতটা ইউটিলাইজ করেছি র মেটেরিয়ালস। সেই ইউটিলাইজ যেটা প্রোডাকশনে করেছি সেটা বের করতে গেলে কি করছি, আমার হাতে র মেটেরিয়ালস এর একটা ওপেনিং স্টক ছিল 6000, আমরা পারচেস করেছি 72,000, তাহলে হাতে মোট র মেটেরিয়ালস এর স্টক কত হয়েছে 78,000। তার মধ্যে থেকে ক্লোজিং স্টকে দেখছি র মেটেরিয়াল পড়ে আছে 7,000। তাহলে এখান থেকে এটা মাইনাস করলে 71,000 ইউজ করেছি প্রোডাকশনে। বোঝা গেল? এতটা ছিল, এতটা কিনেছি, টোটাল ভ্যালু ছিল আমার হাতে 78,000, তার মধ্যে 7,000 পড়ে আছে, তাহলে 71,000 ইউজ করেছি প্রোডাকশনে, তাহলে সেটা আমরা বাইরে পাঠালাম। ঠিক আছে, সমস্ত ক্যালকুলেশন গুলো কিন্তু তোমরা এখানে ইনার কলমে করবে, আর ক্যালকুলেশনটা কমপ্লিট হলে ফাইনাল যখন অ্যামাউন্টটা পাঠাবে সেটা কিন্তু বাইরের কলমে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এরপর 2 নম্বর আইটেম দেবো কি, প্রোডাক্টিভ ওয়েজেস। প্রোডাক্টিভ ওয়েজেস হচ্ছে বলে দেওয়া ছিল, বসিয়ে দিয়েছি। 3 নম্বর আর ডিরেক্ট এক্সপেন্সেস যেটা আছে সেটা হচ্ছে চার্জেবল এক্সপেন্সেস, সেটা লিখেছি চার্জেবল এক্সপেন্সেস, লিখে এখানে লিখেছি দেওয়া ছিল 16,400। তাহলে এই তিনটে প্লাস করলে যেটা পাই সেইটা হচ্ছে আমাদের ফার্স্ট হেডিং। সেই ফার্স্ট হেডিং এর নাম কি, প্রাইম কস্ট। ঠিক আছে, প্রাথমিক খরচ। তাহলে প্রাথমিক খরচ বের করেছি। এরপরে আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এখানে কিন্তু ফ্যাক্টরি ওভারহেডটা টোটাল একসাথে বের করে দিয়েছে 32,400। অন্য সময় কিন্তু নাও বের করা থাকতে পারে, সেখানে ফ্যাক্টরি ওভারহেডে 8টা 10টা আইটেম থাকতে পারে, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি লাইটিং, পাওয়ার, গ্যাস, ইলেকট্রিসিটি, হ্যাঁ, সেখানে থাকতে পারে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, সুপারভাইজার স্যালারি, এইসব থাকতে পারতো। তাহলে ইনার কলমে প্লাস করে আমরা বাইরে পাঠাতাম। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার মেন ফোকাস কোথায়, ফিনিশ গুডস এর ক্যালকুলেশনটা আমরা করব। তা ফিনিশ গুডস এর ক্যালকুলেশনটাই মেন ফোকাস বলে ফ্যাক্টরি ওভারহেডটা এখানে সরাসরি দেওয়া আছে, বা এখানে না দিয়ে এখানে কিন্তু 6টা 8টা আইটেম দিতে পারতো, সেটা প্লাস করে আমরা বাইরে পাঠাতাম। ঠিক আছে, এরপর দেখো, এরপর যেটা করি আমরা সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস মিনস, আগের ক্লাসেও বলে দিয়েছি, আবার বলছি, ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে যে কাজগুলো আধা ফিনিশ হয়েছে, সেমি ফিনিশ গুডস গুলোকেই বলছি ওয়ার্ক ইন প্রোগ্রেস, এখনো ফুল কমপ্লিট হয়নি। তাহলে তার একটা গত বছরের ওপেনিং স্টক ছিল, সেটা কি করব প্লাস, আর তার একটা গত বছরের এবছরের একটা ক্লোজিং স্টক আছে, সেটা করব মাইনাস। তার আমরা ভিতরে করে নিচ্ছি। অনেকে কি করে, এই বাইরে নিয়ে গিয়ে এইটার সঙ্গে প্লাস করে নিয়ে তার থেকে এইটা মাইনাস করে, দেখতে কিরকম বিচ্ছিরি হয়। আমি কিন্তু এইরকম ভাবে দেখাই যে ওয়ার্ক ইন প্রোগ্রেসটা ভিতরে রাখলাম ওপেনিং স্টক, তার থেকে লেস করলাম ক্লোজিং স্টক, করে যেটা বেরোলো সেই ফিগারটা বাইরে পাঠালাম। এটা প্লাসেও বেরোতে পারে, মাইনাসেও বেরোতে পারে। যখন এখানটা বেশি হবে ক্লোজিং স্টকের ভ্যালু, এটা মাইনাসে বেরোবে, তাহলে এটা ব্যাকেট দিয়ে রাখবো। এই দুটো প্লাস করে তাতে মাইনাস করে দেবো, কিন্তু এখানে প্লাস বেরিয়েছে, তাহলে প্লাসে বাইরে করলাম। দিস প্লাস দিস প্লাস দিস করলে যেটা বেরোয় সেটাকে আমরা বলি পরবর্তী হেডিংস, সেটার নাম হচ্ছে কি, ফ্যাক্টরি কস্ট। ঠিক আছে, আর এই হেডিং গুলো না ক্যাপিটাল লেটারে লিখবে। আর একটা ক্যাপিটাল লেটারকে একটু সুন্দর করে লেখার প্রসেস হচ্ছে কি বলতো, দেখো আমি প্রত্যেকটা ফার্স্ট লেটারটা একটু সাইজে বড় করেছি, আর পরের লেটারগুলো তার হাফ করে দিয়েছি সাইজে। দেখো দেখতে সুন্দর। কস্টটাও ফার্স্ট লেটারটা বড় করেছি, বাদ বাকি তার হাফ করে দিয়েছি, তবে দেখতেও সুন্দর হয়। আর ক্যাপিটাল লেটার নইলে সমস্ত কিছু একই সাইজের লিখলে এটা বিচ্ছিরি বেমানান টাইপের দেখতে হয়, এগুলো কিন্তু দেখতে ভালো, সেই জন্য এইভাবে করি। ঠিক আছে না, তোমরাও করবে, দেখবে ভালো লাগবে। এবার এটা বেরোলো তাহলে ফ্যাক্টরি কস্ট। এইবার ফ্যাক্টরি কস্টের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেব। ঠিক আছে, চলো পরের স্টেপে। আচ্ছা দেখো, আমরা ফ্যাক্টরি কস্ট বের করে রেখেছি। ফ্যাক্টরি কস্ট বেরিয়েছিল 1,39,400 লিখেছি। এরপর যেটা দিতে হয় সেটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এখানে কিন্তু অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওরা বলে দিয়েছিল ₹1 পার ইউনিট। আচ্ছা, ₹1 পার ইউনিট যদি হয়, আমরা এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কার উপর করছি, টোটাল প্রোডাকশনের উপর।
আমাদের কিন্তু এখানে ইউনিট দুরকম আছে, প্রোডাকশন করেছিল 8200 ইউনিট, হ্যাঁ, আর সেল করেছিল কিন্তু 8000 ইউনিট। তাহলে আমরা প্রোডাকশনের উপর যদি করি তাহলে আমরা এখানে ইন্টু করব 8200 ইন্টু 1 টাকা, ঠিক আছে? তাহলে 8200 ইন্টু 1 করে তাহলে এটাই বেরোলো। তাহলে এখানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমরা যদি এই ফ্যাক্টরি কস্টের সঙ্গে যোগ করি তাহলে যেটা পাই সেটাকে আমরা কি বলি, কস্ট অফ প্রোডাকশন। আচ্ছা, কস্ট অফ প্রোডাকশনটা কত ইউনিটের? 8200 ইউনিটের। 8200ই তো প্রোডাকশন করছি, তাহলে 8200 ইউনিটের কস্ট কত বলো তো? এটা। তাহলে এখানে যদি তুমি এখানে পার ইউনিট রেট বের করে রাখতে চাও, রাখতে পারো। এই 1,47,600 যেটা বেরিয়েছে তাকে কি করবে, 8200 দিয়ে ডিভাইড করবে, করলে এখানে অ্যাট দ্য রেট অফ লিখে রাখবে, যা সামথিং বেরোচ্ছে সেটা রেটটা লিখে রাখতে পারো, ঠিক আছে? এরপরে আমাদের কস্ট অফ প্রোডাকশন বেরোলে তারপরে যে আইটেমটা দিতে হয় সেটা কি বলেছিলাম, ফিনিশ গুডস। ফিনিশ গুডসের কিন্তু ওপেনিং স্টক দেখবে দেওয়া আছে। ফিনিশ গুডসের ওপেনিং স্টক বলেছিল 1000 ইউনিট, তার ভ্যালু কিন্তু দেওয়া আছে 13,680 টাকা, ঠিক আছে? সেখানে ফিনিশ গুডসের ক্লোজিং স্টক দেওয়া ছিল না। সেই ফিনিশ গুডসের ক্লোজিং স্টকটা লেস ক্লোজিং স্টক আমরা যেটা করব সেই ভ্যালুটা কোথা থেকে পাবো? আমাদের কিন্তু এখানে মেথড অ্যাপ্লাই করছি কি, ফিফো। যদি ফিফো মেথড অ্যাপ্লাই করি তাহলে দেখো, আমরা ফিফো মেথড মিনস কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে যেটা প্রথমের ছিল, আগের প্রোডাকশন ছিল, সেটা কিন্তু প্রথমে আমরা বিক্রি করে দিয়েছি। কারণ কি বলতো, কিছু কিছু প্রোডাক্ট আছে দেখবে, ওই সমস্ত প্রোডাক্টগুলো হয় কি, যার ডিউরেশন হচ্ছে বা লাইফ টাইম বলতে পারো, লাইফ স্প্যানটা খুব ছোট, কম। যেরকম ধরো মিষ্টি দোকানের মিষ্টি, সেটা যদি রাত্রে তৈরি হয় তার পরের দিন কিন্তু সারাদিনের মধ্যে ওটা বিক্রি করে দিতে হয়। যদি বিক্রি না হয় তাহলে কিন্তু ওটা দেখবে পরের দিনে, তারপরের দিনে সকালে যদি বিক্রি করতে যায় ওটা টক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে ফেলে দিতে হবে। তাহলে মিষ্টি দোকানদার কি করে, যেই প্রোডাক্টগুলো মানে যেই মালগুলো আগে তৈরি হয়েছে সেগুলোকে আগে বিক্রি করার চেষ্টা করে, আর যেগুলো নতুন তৈরি হয়েছে সেগুলো কিন্তু রেখে দেয়, সেগুলো কিন্তু বিক্রি করে না। তুমি ধরো মিষ্টি দোকানে গিয়ে আমরা সবাই ঠকি, সকালবেলা আমরা মিষ্টি দোকানে তাড়াহুড়ো করে যাই, গিয়ে কি বলি বলতো, এই সন্দেশের যে ট্রেটা সাজিয়ে রেখেছেন ওর উপর থেকে দিন। আমরা ভাবলাম কি, উপর থেকে পুরো টাটকা যেটা ভিতর থেকে এলো সাজিয়ে নিয়ে এলো ওইটা আমরা পুরো টাটকাটা পাচ্ছি। ওটা কিন্তু রং ধারণা, আমাদের পুরো ভ্রান্ত ধারণা। ওরা কি করে, আগের দিনকে টেতে ধরো এক লাইন নিচে পড়ে আছে, সেটাকে নিয়ে চলে যায়, ভিতরে চলে গিয়ে একটা নতুন টেতে নতুন পুরো যেটা প্রোডাকশন হয়েছে সেটা সাজায়। তারপরে ওই পুরানো যেটা আছে না, তার উপরের দুটো লাইন হয়তো সাজিয়ে দিল। এবার যে কোনো কাস্টমার গিয়ে কি বলবে, উপর থেকে দাও, নিচেরগুলো তোমার আগের হতে পারে। তারা উপরে কিন্তু ওই বাসি মালটা সাজিয়ে দিল, আর আমরা সেটাকেই প্রথমে ক্যারি করে নিয়ে চলে আসি। চলে এসে ভাবলাম সবে তৈরি হলো, ভিতর থেকে নিয়ে আসছে, সেই মালে এরকম টক হয়ে গেছে কি করে। আমরা কিন্তু এইভাবে ঠকি। ওরা কিন্তু জানে যে কালকের মালটা আমাকে আগে বিক্রি করতে হবে, তাহলে ওরাও কিসে বিক্রি করে, ফিফো মেথডে। তাহলে আমাদেরও যেটা ওপেনিং স্টক আছে, ধরে নাও না আমরা মিষ্টি দোকানের একটা কস্ট শিট বানাচ্ছি, তাহলে আমার আগের দিনকে যে স্টক আছে 1000 পিস মিষ্টি, তাহলে এই 13,680 যার দাম, তাহলে সেই প্রোডাক্টটা কি করব, আগে বিক্রি করব। তাহলে প্রথমে বিক্রি করে দেওয়ার পরে আমরা দেখলাম তারপরে নতুন যেটা তৈরি হয়েছে 8,200, তারপরে সেখান থেকে বিক্রি হবে। তাহলে যে 1200 ইউনিট ক্লোজিং স্টকে পড়ে আছে, সেই 1200 ইউনিটটা কোথাকার স্টক, এই নতুন যেটা দুপুরবেলা তৈরি হয়েছে সেই স্টক। তাহলে আমাদের ফিফো মেথডে বিক্রি হলে পুরানো স্টক সেটা পুরো বিক্রি হয়ে যায়। তাহলে পড়ে থাকে যে স্টকটা কোনটা, যেটা দুপুরে প্রোডাকশন হয়েছে। ধরো এটা দুপুরে প্রোডাকশন হয়েছে, তাহলে তার ভ্যালু হচ্ছে 1,47,600, 8,200 ইউনিট তৈরি হয়েছে। তাহলে সেখানে আমরা যদি বলি ক্লোজিং স্টকে পড়ে আছে কোনটা, তাহলে এই 8,200-র মধ্যে থেকেই 1200 পড়ে আছে। তাহলে আমরা তার ভ্যালু কি করে করব, তাহলে আমাদের টোটাল ভ্যালু কত, 1,47,600, সেটা কতর ভ্যালু, 8,200 ইউনিটের। তাহলে সেটাকে 8,200 দিয়ে ভাগ করলে পার ইউনিটের ভ্যালু বেরোলো। তারপরে আমাদের পড়ে আছে তার মধ্যে থেকে কতটা, 1200 ইন্টু 1200 করে দিলাম। তাহলে করে দিলে আমাদের ফিনিশ স্টকের ক্লোজিং স্টকটা বেরোলো। কি মেথডে বেরোলো, ফিফো মেথডে। আচ্ছা, এখানে কত ইউনিট ছিল, 1000 ইউনিট, আর এখানে 1200 ইউনিটে। তাহলে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। ফিফো মেথডে বারবার বলছি, যেটা ওপেনিং স্টকে থাকে সেটা কিন্তু আগে বিক্রি হয়ে যায়। তাহলে যেটা পড়ে থাকে ক্লোজিং স্টকে সেটা কিন্তু নতুন প্রোডাকশন হওয়া মালটা পড়ে থাকে।
তাহলে আমরা তার ভ্যালুটাও নেব কোথা থেকে, এই যেটা প্রোডাকশন হয়ে এসছে প্রোডাকশন কস্ট থেকে আমরা তার ভ্যালুটা করব। তাহলে 8,200 দাম যদি অত টাকা হয়, পার ইউনিটের দাম কত সেটাকে 8,200 দিয়ে ভাগ করেছি, আর 1200 পড়ে আছে তাহলে 1200 দিয়ে গুণ করেছি, করে আমরা যেটা বের করলাম এটাই হলো আমাদের ক্লোজিং স্টকের ভ্যালু। তাহলে ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টক বাদ দিলে দেখবে মাইনাস ফিগারে আমাদের একটা অ্যামাউন্ট বাইরে যাচ্ছে। তাহলে বাইরে গেলে এর থেকে এটা মাইনাস করে যেটা আসবে সেই হেডিংসটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, তাহলে এই যে কস্ট অফ গুডস সোল্ডটা এটা কিন্তু কতই কনভার্ট হয়ে গেল জানো, 8,000 ইউনিটে। কারণ আমরা এই ওপেনিং স্টক 1,000 8,200 সঙ্গে প্লাস করেছিলাম, আর তার থেকে আবার ক্লোজিং স্টক 1200 লেস করেছি, তাহলে করলে কত চলে এসছে 8,000 ইউনিট। এইটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। যে গুডসটা আমরা সেল করব তার কস্ট হচ্ছে 1,39,680। এরপরে এতে দিতে হয় সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেটা বলেছিল পার ইউনিট 90 পয়সা করে, 0.90 রুপিস 0.90 করে পার ইউনিটে। তাহলে সেটা কোন ইউনিটের সঙ্গে ইন্টু করবো, সেলিং ইউনিটের সঙ্গে। সেলিং এক্সপেন্সেস তো সেলিং ইউনিটের উপর হয়, যেটা পড়ে আছে নিশ্চয়ই তার উপর হয় না। তাহলে সেলিং ইউনিটের উপর 90 পয়সা করে দিলাম 7,200 টাকা। এর সঙ্গে এটা যোগ করলে যেটা পাই সেই হেডিংসটার নাম হচ্ছে কস্ট অফ সেলস। এরপরে বলেছে আমাদের লাস্ট লাইনে বলেছে, দেখবে প্রফিট করতে বলেছে 10% অন সেল, সেলের উপর 10% প্রফিট করতে বলেছে। তাহলে সেল তো আমরা জানি না, আমরা তো কস্ট জানি। তাহলে সেলের উপর যদি প্রফিট করতে বলে আমরা সেলটাকে কত ধরবো, 100%। তাহলে সেলটা যদি 100% হয় তাতে প্রফিট কত, 10%। তাহলে তার কস্ট কত, 90%। 90% কস্ট, 10% প্রফিট, দুটো মিলিয়ে সেলস কত, 100%। যখনই যার উপর তোমাকে প্রফিটটা করতে বলবে তাকে ধরবে কত, 100%। যদি কস্টের উপর করতে বলতো তাহলে আমরা কস্টটাকে ধরতাম কত, 100%। কিন্তু এখানে সেলসের উপর বলেছে, তাহলে সেলসটাকে ধরবো কত, 100%। তাহলে সেলসটা যদি 100% হয় তাতে প্রফিট কত হবে, 10%। তাহলে আমাদের যে কস্ট বেরিয়েছে তাহলে ওটা কত পার্সেন্ট, 90%। তাহলে আমরা ওখান থেকে, আমরা তো পেয়েছি তো কস্ট, এখন এইগুলো পাইনি, তাহলে ওখান থেকে প্রফিটটা বের করবো কি করে। তাহলে আমরা প্রফিট বলবো এই আইটেমটা যেটা বেরিয়েছে কস্ট, সেই কস্টটা কত পার্সেন্ট, 90%। তাহলে 90% সমান এতটা হলে তাহলে 10% সমান কত, তাহলে এটাকে 90 দিয়ে ডিভাইড করেছি আর 10 দিয়ে ইন্টু করেছি। কেন 90 দিয়ে ডিভাইড করলাম বুঝতে পেরেছো? আমি বারবার বলছি, এখানে আবছা করে লিখে দিচ্ছি, এই সেলসটা যদি আমাদের 100% হয় তার উপরে প্রফিট বলেছে 10%। তাহলে আমরা তো জানি কস্টের সঙ্গে এটা প্রফিটটা প্লাস হয়ে সেলস হয়, তাহলে সেলস থেকে প্রফিট মাইনাস হলে কস্ট হবে, তাহলে সেই কস্টটা কত পার্সেন্ট, 90%। ঠিক আছে, আমি বোঝানোর জন্য লিখলাম, কিন্তু তোমরা কিন্তু ভুল করে যেন এইভাবে লিখো না। আমি বোঝানোর জন্য জাস্ট লিখলাম, যেহেতু সেলের উপর প্রফিট বলেছে, সেলসটা 100%, তাহলে প্রফিট হচ্ছে 10%, তাহলে তার কস্ট কত ছিল, 90%। তবে তো দিস প্লাস দিস হয়ে 100% হয়েছে। তাহলে যার উপর প্রফিট বলবে তাকে ধরবো কত, 100%। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমাদের প্রফিটটা বেরিয়ে যাচ্ছে কত, 16,320। সেটা রেট মানে অ্যাট দ্য রেট অফ কত টাকা করে হচ্ছে, ওটাকে তাহলে 8,000 দিয়ে ভাগ করে দাও, 2 টাকা 4 পয়সা করে। ঠিক আছে, তাহলে সেইটা এখানে বসালাম প্রফিটটা। তাহলে এর সঙ্গে প্রফিট যোগ করলে কি পাবো, সেলস। দেখো সেলস যেটা বেরিয়েছে 10% করলে দেখো এটাই হচ্ছে। তাহলে ক্যালকুলেশন ওকে আছে। তাহলে এই যে সেলসটা বেরিয়েছে, তাহলে এটা পার ইউনিট কত করে, পার ইউনিট হচ্ছে এটাকেও 8,000 দিয়ে ভাগ করলে 20 টাকা 40 পয়সা করে পার ইউনিটের দাম। তাহলে বোঝা গেল। তাহলে এখানটা একটু ক্যালকুলেশনটা ছিল, আর এই ফিনিশ গুডসের ক্যালকুলেশনটা ছিল। তাহলে এই দুটো, এই অঙ্কটায় মেনলি ছিল, এইখানটা একটু বোঝাচ্ছিল, সেই জন্য এরকম অঙ্ক একটা করে দেখিয়ে দিলাম। মোটামুটি আশা করি বুঝতে পেরেছো। নিজেরা খাতায় পুরো অঙ্কটা টুকে নেবে, টুকে নিয়ে আবার ভালো করে দেখবে একবার। যদি তাতে বুঝতে অসুবিধা হয় আবার আমার এই বোঝানোটা আবার দেখবে, দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আজকের ক্লাসে ধরো এই একটাই অঙ্ক করালাম, একটাই প্রবলেম সলিউশন করালাম। এরপরের ক্লাসে বলছি এর থেকে আরও একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলিউশন করাবো। আর যদি মনে হয় তোমাদের যে আরও এইরকম নর্মাল লেভেলের অঙ্ক আরও কিছু আপনি করান, আরও কিছু ক্লাস দিন, তাহলে কমেন্ট করে তোমরা জানিও। তাহলে আমরা নর্মাল ক্লাস আরও রাখবো। ঠিক আছে, আর যদি মনে হয় না এর থেকে ক্লিয়ার হয়ে গেছে, আমরা পারছি, যার কাছে যে বই আছে, যে রাইটারের বই আছে, ওই রাইটারের বইয়ের এক্সারসাইজের যেসব অঙ্কগুলো দেওয়া আছে তোমরা এই ভিডিওগুলো দেখো, দেখার পরে নিজেরা করো, করলে দেখবে
নিজেরাই পেরে যাচ্ছ। যখন দেখবে নর্মাল লেভেলগুলো পেরে যাচ্ছ, তারপরে এই অ্যাডভান্স লেভেলে যেগুলো করাচ্ছে সেগুলো ফলো করবে। হয়তো দিতে পারো তোমরা এইচএস, তবুও একটু অ্যাডভান্স লেভেলে শিখে রাখো না। তোমরা যদি এইচএস এর পরেই যদি সিএ করতে চাও, আইসিএমএ করতে চাও বা সিএস করতে চাও, তখন এগুলো কাজে লেগে যাবে। ঠিক আছে, শিখবে যখন একেবারে পুরো চ্যাপ্টারটার উপর ফুল কনসেপ্টটা এনে নেবে, যেন ওটা আর ভুলতে না হয়, সব রকম শিখে নেবে। ঠিক আছে, শুধু যে এইচএস এর জন্যই আমরা পড়বো এরকম কিন্তু করবে না, পুরো চ্যাপ্টারটাকে ক্লিয়ার করে নেবে এখন। কারণ এখন কিন্তু কোশ্চেন উল্টো পাল্টা হচ্ছে। এইচএস লেভেলের যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন হওয়া উচিত, দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টসে এবছরে ঘটেছে, দেখা গেছে অ্যাকাউন্টসে কোম্পানিতে কিন্তু কোনো ইয়ারেই দেখেছিলাম আমরা এইচএস এর যেটা ডব্লিউবিস মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেখেছিলাম কোনো বছরেই কোম্পানির যেটা রিইস্যু মানে ইস্যু ফরফিচার অ্যান্ড রিইস্যু অফ শেয়ার থাকে, ওই অঙ্কগুলোয় কখনোই কিন্তু তোমাদের পুরাটা বেসিস দেয় না। পুরাটা বেসিস থাকে কোথায়? বিকম স্ট্যান্ডার্ডে। কিন্তু এই বছরের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেনে কিন্তু পুরাটা বেসিস দিয়েছে। তাহলে যারা ভালোভাবে প্র্যাকটিস করেছিল, সব রকম শিখেছিল, তারা পেরেছে। অনেকে কি করেছিল, এইচএস লেভেলে এগুলো পড়ে না, সেইভাবে ছেড়ে দিয়ে চলে গেছিল, তাহলে তাদের ক্ষেত্রে ওটা প্রবলেম হয়ে গেছে। সেখানে দেখা গেছে মার্কসটা 90 পার করেনি তাদের, তাদের মার্কসটা একটু কমে এসেছে। তা সেই জন্য বলছি, একটা চ্যাপ্টার যখন শিখবে পুরোটা শেখো, পুরো ফুল কনসেপ্ট রাখো চ্যাপ্টারটার উপর। যদি কোশ্চেন ইজি হয় তো খুব ভালো, পেরে যাবে। যদি কোশ্চেন টাফ হয় তাহলে সেখানেও কিন্তু কোনো ট্রাবলসে পড়তে হবে না। হ্যাঁ, তাহলে কি হবে, তোমার মার্কসটা তুলতে সুবিধা হবে, সেখানে কোনো মার্কস ছেড়ে যাওয়ার অসুবিধা হবে না। এবার এইচএস এ যদি দেখো তোমরা 90%-এর উপরে এই সমস্ত প্রবলেম পেপারগুলো যদি মার্কস রাখতে না পারো, তাহলে কিন্তু দেখা যাবে ভালো কলেজে চান্স পাবে না। বা তোমরা এখন যদি স্ট্যান্ডার্ডটা একটু হাই রাখো, বলছি যে কোনো প্রফেশনাল কোর্স যদি করতে যাও, তাহলে সেখানে কিন্তু দেখা যাবে এই স্ট্যান্ডার্ডের অঙ্কগুলো তোমার কাজে লেগে যাবে। ঠিক আছে না? তাহলে এইগুলো একটু করো। পরে যে আমি স্ট্যান্ডার্ড প্রবলেম কিছু সলিউশন করাবো, অবশ্যই সেইগুলোকে ফলো করবে, দেখবে বুঝতে পারবে যে বুঝতে না পারার মতো কিছু নেই, একটু হয়তো স্ট্যান্ডার্ডটা হাই হবে। ঠিক আছে, আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করো, তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থাকলে প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের ক্লিয়ার করে দেব। ঠিক আছে, প্রবলেম পেপারগুলো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে না? আজকের ক্লাস এইটুকুই, আজকের মতো টাটা, পরের ক্লাসে আবার দেখা হবে।